র্যাবের তালিকাভুক্ত নিখোঁজ ব্যক্তিদের ৭৬ জনে বৃহত্তর চট্টগ্রামের দুর্গম এলাকায় জঙ্গি আস্তানা গড়ে তোলা ঠেকাতে বিজিবির টহল জোরদার, সীমান্তে নজরদারি। গুলশান হামলার পর রাজধানীর মার্কেটগুলোতে ডিএমপি নিরাপত্তা জোরদার, মালিক পক্ষ নিয়েছে বাড়তি ব্যবস্থা, ক্রেতা বিক্রেতাদের সন্তুষ্টি। শেষ হলো ৩৩টি দেশের বন্দরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান আইরিন। বড় ধরনের সাফল্য না পেলেও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। ঢাকা ওয়াসার পর্যাপ্ত সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় দূষিত হচ্ছে বুড়িগঙ্গা, দাবি পরিবেশবাদীদের। মেগা প্রকল্পের কাজ চলছে বলছে সংস্থাটি। এবং কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী ৩ শতাধিক গ্রামের ১.৫ লক্ষাধিক মানুষ। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপরে। সময় সংবাদের সঙ্গে আছে আমি। র্যাবের প্রকাশিত নিখোঁজ তালিকার ২৬২ জনের মধ্যে ৭৬ জনে বৃহত্তর চট্টগ্রামের। নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানের মুখে তালিকাভুক্ত এবং নিখোঁজ ব্যক্তিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি। দুর্গম সীমান্ত এলাকায় জঙ্গিদের আশ্রয় কেন্দ্র ঠেকাতে টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার রাতে র্যাবের পক্ষ থেকে প্রকাশিত ২৬২ জন নিখোঁজ জঙ্গির তালিকায় ৭৬ জনই বৃহত্তর চট্টগ্রামের। এর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম মহানগর সহ জেলার রয়েছে ২৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ নিখোঁজের সংখ্যা কুমিল্লার ২০ জন। এছাড়া ফেনী জেলার ১১ জন, নোয়াখালী, কক্সবাজার এবং চাঁদপুর জেলায় ৫ জন করে নিখোঁজ রয়েছে। এর বাইরে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন এবং লক্ষ্মীপুরে ১ জন নিখোঁজ রয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি যে তারা কোথায় যেতে পারে, তাদের আত্মীয় স্বজন বা অন্যান্য কোনো জায়গায় তাদের কারোর যদি মোবাইল নাম্বার থেকে থাকে আমরা দেখছি যে মোবাইল ট্র্যাক করে তারা কোথাও যেতে পারে কিনা। নিখোঁজ জঙ্গিদের গ্রেপ্তারের জন্য দেশ জুড়ে চলা সাঁড়াশি অভিযানের সময় কোনো জঙ্গি দেশ ছেড়ে পালাতে না পারে কিংবা কেউ গোপনে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রাখা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে। পুরা চিটাগাং বৃহত্তর দক্ষিণ পূর্ব রিজনে আমাদের ২০টা ব্যাটালিয়ন রয়েছে এবং এই ২০টা ব্যাটালিয়নের প্রত্যেকটাতেই ইনিশিয়াল সাপোর্ট দেওয়ার জন্য ১ প্লাটুন করে ফোর্স আমরা রেডি রেখেছি এবং যত দরকার পড়বে আমরা ইনফ্যাক্ট আসলে সেই সহযোগিতাই করতে পারবো। সমাজবিজ্ঞানীদের মতে চিহ্নিত জঙ্গিরা নিখোঁজ থাকলে সমাজে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত ছেলে জঙ্গিতে চলে যাচ্ছে এবং তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা আমাদের দেশের জন্য একটা ভয়াবহ চিত্র। এটার জন্য প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে সুদূর প্রসারের পরিকল্পনা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মধ্যে। তবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের প্রাথমিক তালিকায় ১০১ জন নিখোঁজের তথ্য পাওয়া গেল এখন পর্যন্ত মাত্র ৮ জনের ব্যাপারে তারা নিশ্চিত হতে পেরেছে। এর মধ্যে কক্সবাজার, নোয়াখালী এবং খাগড়াছড়ি জেলায় ২ জন করে এবং লক্ষ্মীপুর ও ফেনী জেলায় রয়েছে ১ জন করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর রাজধানীর মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদারে বাড়তি ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। পাশাপাশি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব উদ্যোগে মার্কেটগুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এতে ক্রেতা বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে। রাজধানীর ইস্টার্ন মল্লিকা এই মার্কেটের প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে এবং বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। এরকম ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সুবাস্তু আর্কেড প্লাজা সহ বিভিন্ন মার্কেটে আর্চওয়ে দিয়ে প্রবেশের পর মেটাল ডিটেক্টর দিয়ে ভালোভাবে ব্যাগ ও শরীর তল্লাশি করা হচ্ছে। গুলশান হামলার পরে আমরা অতিরিক্তভাবে চেক করতেছি, মেশিন দিয়ে ব্যাগ চেক করি, তারপরে প্রয়োজন হলে আমরা খুলে দেখি। প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু নীরবে আতঙ্কে আছে। সিকিউরিটিটা এখন অনেক ভালো, এটা তো অবশ্যই সুবিধা, আর আমরা নিজেরা একটু সেফটি ফিল করতে পারবো। বিক্রেতারা বলছেন নিরাপত্তা বাড়লেও ক্রেতাদের মনে এখনো রয়েছে শঙ্কা। আমাদের মার্কেটে নিরাপত্তা আছে, থাকলে কি হবে, মানুষ তো বাসায় বসে আছে। কাস্টমার কিন্তু খুব কম দেখা যাচ্ছে ইস্টার মল্লিকায়, ইস্টার্ন প্লাজা দেখেন, বসুন্ধরা দেখেন, যেগুলোর মধ্যে একটু আতঙ্ক লাগছে আর কি। আগে ২০-৩০ হাজার টাকা হইতো এই টাইমে, এখন ৫-৬ হাজার টাকা হয় না। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি বলছে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ডিএমপির সঙ্গে সমন্বয় করে মার্কেটগুলোতে অভিযোগ কেন্দ্র বসানোর নির্দেশনা দিয়েছেন তারা। আমাদের মার্কেটগুলোতে
যথেষ্ট পরিমাণে সিসি ক্যামেরা এবং মনিটরিং সেল গঠন করা হয়েছে। কোনো ক্রেতা সাধারণের সংকোচবোধ মনে হয় তাহলে অনুরোধ করব তাৎক্ষণিকভাবে মার্কেটের কর্মকর্তা অ্যাসোসিয়েশনে রয়েছেন, ওনাদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে ওনারা সব ধরনের সাহায্য সহযোগিতা পাবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্কেটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানায় ডিএমপি। বিভিন্ন জায়গাতে চেকপোস্ট স্থাপন করেছি। তাছাড়াও আমাদের মোবাইল যে টহল সেটা মোটরসাইকেলের টহল দিচ্ছে, আমাদের গাড়ির যে টহল সেটা বলবৎ আছে, আমরা ফুড পেট্রোল দিচ্ছি। মার্কেটগুলোতে কাউকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরামর্শ ডিএমপির। ফখরুল শাহিন। প্রয়োগ করে জঙ্গিবাদ প্রতিরোধ করা যাবে না, এজন্য প্রয়োজন হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে লালন করা। বিভ্রান্ত তরুণদের সুপথে ফিরিয়ে আনতে এর কোনো বিকল্প নেই বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। গতকাল রাজধানীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পদযাত্রা থেকে সাংস্কৃতিক চেতনাবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। মিছিলে কোনো স্লোগান নয়, রয়েছে সুর, সঙ্গীত আর কবিতা। 1 জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত দেশি বিদেশি নাগরিকদের স্মরণ ও মানবিকতা আর স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদকে মোকাবেলা করতে রাজপথে নামে দেশের সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই জঙ্গিবাদ বিরোধী মিছিলে যোগ দেয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গান, কবিতায় এই ভিন্নধর্মী মিছিলে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আয়োজিত এই মিছিলে অংশ নেয় বেশ কয়েকটি সংগঠন। হাজার বছরের বাঙালির ঐতিহ্য হচ্ছে গান, কবিতা, পালার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক শান্তির একটি সমাজ সৃষ্টি করা। আমাদের যে আবহমান সংস্কৃতি, অসাম্প্রদায়িক মানবতাবাদী সংস্কৃতি, এটার কোনো আঁচ ওদের উপরে নাই। একদিকে পরিবার দায়ী, পরিবার বলছে না, অন্যদিকে সমাজ এবং শিক্ষা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শান্তির বার্তা নিয়ে শুরু হয় এই পদযাত্রাটি হাতিরঝিলে গিয়ে শেষ হয়। সেখানে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সংস্কৃতি সপ্তাহ পালিত হোক প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারকে অনুসরণ করে। দেশের 5 কোটি ছাত্রছাত্রী যেখানেই তার অবস্থান হোক, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে। যেই বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করতে পারবে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শুধু আইন প্রয়োগ করে নয়, বরং হাজার হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বুকে ধারণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে জঙ্গিবাদকে রুখতে হবে বলে জানায় সাংস্কৃতিক কর্মীরা। অনুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করা হয়। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার শপথ নিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সদস্যরা। গতকাল রাজধানীর মানিক মে এভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালি বের করে তারা। জঙ্গিবাদ বিরোধী নানা স্লোগানে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। ঢাকা বিভাগের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা এই কর্মসূচিতে অংশ নেন। স্লোগানে স্লোগানে জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটদের এই র্যালি থেকে নেওয়া হয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বাদ্যের তালে তালে এতে অংশ নেন কয়েক হাজার ক্যাডেট। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কেউ যেন বিপথে না যায় সে ব্যাপারে সজাগ ও সক্রিয় থাকার প্রতিশ্রুতি তাদের কণ্ঠে। সচেতনতা সৃষ্টি করতে হবে, এটা হলো মূল কথা। নিজে সচেতন হব, তারপর আমরা আমাদের আশেপাশের বন্ধু বান্ধব বা আমাদের ফ্যামিলি। যে ইসলাম তো অবশ্যই সমর্থন করে না কোনো হত্যা করা, তাই আমরা এই হত্যাযজ্ঞের মধ্যে কোনো ছেলে মেয়েদেরকে আমরা অবশ্যই যাইতে দিব না। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের র্যালি পূর্ব সমাবেশে জঙ্গিদের কাল্পনিক ও ভুল মতবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা ব্যর্থ করে দিতে ক্যাডেটদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। এই জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের রাষ্ট্র কি, ধর্ম কি, মুসলিম সমাজ কি, এটা আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। জঙ্গিদের মনগড়া ব্যবস্থা বাংলাদেশের বুকের উপরে চাপানোর বিরুদ্ধে বিএনসিসির সদস্যরা রুখে দাঁড়াবেন। এই প্রতিবাদ এবং এই প্রতিরোধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একা নয়, সমগ্র বাংলাদেশের সমগ্র জনতা, সমগ্র দেশবাসী, সব পেশার জনতা এবং জনগণ আমাদের সাথে রয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি কিংবা স্কাউট নেই সেখানে প্রতিষ্ঠা করার পাশাপাশি জঙ্গি বিরোধী কর্মসূচি নেয়ার আহ্বান জানান বক্তারা। এবং যে সমস্ত প্রতিষ্ঠানে নাই। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে ওঠায় আলোর পথে যাত্রা শুরু হয়েছে। তাই চলমান আঁধার দ্রুতই কেটে যাবে। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসী বাংলাদেশের পাশেই আছে, তাই জনগণ সচেতন থাকলে দেশে কখনোই জঙ্গিবাদ ঠাঁই পাবে না। সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী একটা জাতীয় ঐক্য আজ গড়ে উঠেছে এবং আমি বিশ্বাস করি যে এই অন্ধকার থাকবে না। আবার আলোর পথে আমরা যাত্রা শুরু করেছি, সেই যাত্রা অব্যাহত থাকবে। জনগণের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, কিন্তু একমাত্র জনগণ যখন এই সচেতন হবে তখন আর বাংলাদেশে কোনো জঙ্গির স্থান হবে না। বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে প্রত্যেকে আমার কাছে মেসেজ পাঠিয়েছে, চিঠি দিয়েছে এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে প্রত্যেকে বাংলাদেশের পাশে আছে, এই বার্তাটাও পৌঁছে দিয়েছে। এদের ডেড বডি রাখা আছে, কারণ আমরা নানা ধরনের পরীক্ষা করছি। যে পরীক্ষাগুলি বাংলাদেশে সম্ভব সেগুলি বাংলাদেশে, আর যেগুলি আমাদের এখানে সম্ভব না সেগুলি আমরা বিদেশে পাঠিয়ে পরীক্ষা করে দেখছি যে একটা মানুষ ঠান্ডা মাথায় এই ধরনের জঘন্য ঘটনা কিভাবে ঘটায়, সেটা আমাদের বের করতেই হবে। সময় সংবাদে আরও থাকছে, পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। শেষ হলো অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও চোরাচালান রোধে এশিয়া প্যাসিফিক অঞ্চলের 33টি দেশে একযোগে পরিচালিত অপারেশন আইরিন। এতে দেশের বন্দরগুলোতে বড় ধরনের কোনো চালান আটক না হলেও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক মানে নিজেদের উন্নীত করতে এ ধরনের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু নির্দিষ্ট কয়েকদিনের জন্য নয়, দেশের নিরাপত্তার স্বার্থে সংস্থাগুলোকে তৎপর থাকতে হবে সব সময়। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। গত কয়েক বছরে বাংলাদেশ সহ সারা বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম বিস্তৃত হওয়ার প্রেক্ষিতে উদ্বেগ বেড়েছে সর্বত্রই। প্রশ্ন উঠেছে, বিশ্বের দেশে দেশে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ ঢুকছে কিভাবে। এ বিষয়ে আন্তর্জাতিক সংগঠন এনফোর্সমেন্ট কমিটি অব দ্য কাস্টমস অপারেশন কাউন্সিলের এক পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন কৌশলে অধিকাংশ দেশে অস্ত্র ঢুকছে দেশগুলোর বন্দর দিয়ে। ফলে বন্দরগুলোতে গোয়েন্দাদের সক্ষমতা বাড়াতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। এতে বিশ্বের 32টি দেশের সঙ্গে অংশ নেয় বাংলাদেশও। 16 দিন ব্যাপী এই অভিযানে বাংলাদেশ কি পেয়েছে, এমন প্রশ্নে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, বড় ধরনের অবৈধ চালান আটক না হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে তাদের। এই ধরনের অভিযান প্রায়শই পরিচালনা করব এবং আমরা সতর্ক একটা বার্তা দিতে চাই, বন্দরগুলো কোনো ইলিগাল ট্রাফিকিং এর জন্য সেফ রুট না। আমাদের যেসব অভিজ্ঞতা আছে এবং বাইরের দেশেও যেসব অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত হচ্ছে। একজনের অভিজ্ঞতা আরেকজনে কিন্তু কাজে লাগাতে পারছেন। সুতরাং তারা বুঝলেন যে আমরাও কিন্তু পিছিয়ে নেই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সবসময় তৎপর থাকতে হবে সংস্থাগুলোকে। যতই চেক করতে পারবেন ততই কিন্তু আপনার দেশের শুধুমাত্র জঙ্গিবাদ না, যে কোনো সন্ত্রাস এবং অবৈধ কার্যকলাপের জন্য এটা একটা পজিটিভ ভূমিকা রাখবে। এদিকে বাড়তি নিরাপত্তা তৎপরতায় কিছুটা ভোগান্তি বাড়লেও একে স্বাগতই জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। আমাদের এগুলো ক্লিয়ারিং করতে এক্সামিন ওভারঅল একটু টাইম লেন্দি হচ্ছে, লেন্দি হলে আমরা মেনে নিচ্ছি। আমরা চাই আমাদের দেশ শান্তিপূর্ণভাবে চলুক। এতে যদি আমাদের সামান্য হয়রানি হয় আমরা ওটা মেনে নেই, দেশের স্বার্থে একটা ভালো পরিবেশের দিকে যাচ্ছে বলে আমরা মনে করি। এ ধরনের কার্যক্রম পরিচালনায় উন্নত প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি সহ শুল্ক গোয়েন্দাদের সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। শামসুন নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে মৌন মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গত রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শামসুন নাহার হলে এসে শেষ হয়। ছাত্রলীগের নেতাকর্মী সহ মিছিলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2002 সালের 23 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ছাত্রীদের উপর নির্যাতন চালায় পুলিশ। প্রতিবাদে পরদিন থেকে তীব্র আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ পদত্যাগ করেন। তখন থেকেই এই দিনটিকে শামসুন নাহার হল নির্যাতন দিবস হিসেবে পালন করে আসছেন শিক্ষার্থীরা।
আইনজীবীরা যেন জঙ্গি গোষ্ঠীর মামলা লড়তে না পারেন সেজন্য সতর্ক থাকতে আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির অভিষেক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। আইনমন্ত্রী সংসদের সেপ্টেম্বর অধিবেশনে আইনজীবী সহকারীদের স্বীকৃতি আইন পাশ হবে বলেও জানান। আপনারা কিন্তু ওকালতনামা নিয়ে এসে আইনজীবীর কাছে পেশ করেন এবং আইনজীবীর মাধ্যমে সেই ওকালতনামা আদালতে কিন্তু সাবমিট করেন আপনারা। আজকে আপনাদের সচেষ্টা থাকবে কোন চিহ্নিত জঙ্গি তাদের কোনো মামলা যাতে আমাদের আইনজীবীরা যাতে পরিচালনা করতে না পারে, আপনারা সেই ব্যাপারে কোনো সহায়তা আপনারা আইনজীবী সহায়ক হিসেবে আপনারা করবেন না, সেই শপথ আপনাদেরকে নিতে হবে। আজকে জঙ্গি দমনের নামে সহায়তার নামে আজকে বিভিন্নভাবে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণেরও ষড়যন্ত্র করছে। তাদের টার্গেট দেশ যে এগিয়ে যাচ্ছে সেই দেশটাকে ধ্বংস করা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় করা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী কোন সহায়তা কোন শক্তির কাছ থেকে গ্রহণ কোন অবস্থাতেই করবেন না, এই বিশ্বাস আমাদের আছে, এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। আমার সহকর্মী জনাব কামরুল ইসলাম সাহেব বলে গেছেন যে যেখানে আছেন সেই অবস্থান থেকে নৃশংস কর্মকাণ্ড সেটা প্রতিরোধ করতে হবে। এই জঙ্গিদের বেল পিটিশন মুভ করতে আপনাদের আইনজীবীদের বাধা দেন, তাহলে তারা কিন্তু কিছুতেই করতে পারবে না। আমরা তাদেরকে আইন অনুযায়ী বিচার করব, কিন্তু সামাজিকভাবে এই যে কোর্টে গিয়ে বেল চাওয়া এইগুলির থেকে আমরা তাদেরকে প্রতিরোধ করব। অর্থ পাচার মামলায় তারেক রহমানকে দেয়া সাজার রাজনৈতিক মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করা হবে। গতকাল লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সরকার জাতীয় ঐক্য চায় না বলেই বিভিন্ন শর্ত আরোপ করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই ধরনের মামলাগুলো করেছেন। যেন তারেক রহমান যেন রাজনীতি থেকে দূরে থাকেন সেই জন্যই এই ধরনের মামলা সরকার করছে। রাজনৈতিকভাবেই তাকে এই সাজা দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা হবে। যে এই সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ করতে অবশ্যই জাতীয় ঐক্য দরকার এবং এর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ তারাই জাতীয় ঐক্যে আগ্রহী নয় বলেই তারা বিভিন্ন রকম অজুহাত খাড়া করছে। সময় সংবাদে আরও থাকছে, আজ চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল ফুটবলের নবম আসর। শেখ জামালের প্রতিপক্ষ আরামবাগ, চেক রাসেল খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, পানিবন্দী অবস্থায় রয়েছেন কয়েক লাখ মানুষ। ভোর 6টা থেকে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় ধরলা নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় কুড়িগ্রামের 9টি উপজেলার 3 শতাধিক গ্রামের 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার 40,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে সুরমা নদীর পানি ষোলখর পয়েন্টে বিপদসীমার 74 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক মারি কাটলাম, তারপরেও বান আমরা রাখতে পারলাম না। কালকে 2 বানটা ভেঙে গেছে। এই পাশে না হলো 4-500 পাড়ে জায়গা ছিল, এই পাড়ে জায়গাগুলো ভেঙে গেছে। আবারও নদী ভাঙনের মুখে পড়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তাপাড়ের মানুষ। গত কয়েকদিনে এখানকার অন্তত 200 পরিবার ভাঙনে সর্বশান্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড শুধু বাঁশের পাইলিং আর বালুর বস্তা ফেলেই ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা কোনো কাজে আসছে না বলে অভিযোগ এলাকাবাসীর। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট।
গত কয়েকদিন ধরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবেদিতর আর কোলকোন্দ ইউনিয়নে ভাঙনের ভয়াবহতা আকস্মিকভাবে বেড়ে গেছে। এ দুটি ইউনিয়নের অন্তত 10টি গ্রামের 200 পরিবারের ঘরবাড়ি সর্বগ্রাসী তিস্তার গর্ভে চলে গেছে। এসব মানুষ সব হারিয়ে নিঃস্ব এখন। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাঁশের পাইলিং আর বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, তাদের এই প্রচেষ্টা কোনো কাজে আসছে না। একটু শান্তিতে আসলাম, নদী ওইদিকে আসলো, এখন দেখো কি আর দিন দিন খালি ভাঙতেছে। একটা লোক যখন মারা যাওয়ার পর কবর দূর সে জায়গাটুকু নাই। পাইকান হাজিপাড়া, ব্যাংপাড়া, পীরের পাড়া, আমার পাইকান ফাজিল মাদ্রাসা ভেঙে প্রায় 200 পরিবার ভেঙে গেছে। তিস্তার এই ভাঙনের তোড়ে বিগত 10 বছরে মানচিত্র থেকে হারিয়ে গেছে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ এবং আলমবেদিতর ইউনিয়নের অন্তত বেশ কিছু গ্রাম। এলাকাবাসীরা জানায় বিগত 10 বছরে এই দুটি ইউনিয়নের অন্তত 2 লাখ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে, আর গৃহহীন হয়েছে অন্তত 2 লাখ পরিবার। শুকনো মৌসুমে কাজ হয় না, অথচ বর্ষাকাল আসলেই আমাদের নদীর কাজ শুরু হয়। সামান্য কিছু বস্তা দিয়ে ঠেকানোর চেষ্টা করা হয়, কিছু বাঁশের পাইলিং করা হয়। কিছু সাহায্য দরকার নেই, আল্লাহর বাড়িতে থাকতে পারি আমরা, এইটা আমরা বিরাট। পাউব কর্তৃপক্ষ জানায় স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের জন্য 1,25 লাখ টাকার একটি প্রকল্প পাশ হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। আমরা এখন এটা টেন্ডারিং এ যাব, ইনশাল্লাহ আশা করতে যে শুষ্ক মৌসুমেই এই সমস্ত ভাঙনের জন্য আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো। গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নের অধিকাংশ মানুষই কম বেশি নদী ভাঙনের শিকার। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। প্রবল স্রোতের পাশাপাশি বেশ কয়েকটি ফেরি বিকল হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যানবাহন পারাপারে অতিরিক্ত সময় লাগছে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। বিআরডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, এই রুটের 18টি ফেরির মধ্যে বিকল রয়েছে 4টি, বাকি যে কটি ফেরি সচল রয়েছে প্রবল স্রোতের কারণে সেগুলো সময়মতো যানবাহন পারাপার করতে পারছে না। এতে ঘাটের উভয় পাশে পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ ছোট বড় 4 শতাধিক যানবাহন। এদিকে ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও শ্রমিকরা। বুড়িগঙ্গা সহ ঢাকার আশেপাশে নদী দূষণের জন্য অনেকটাই দায়ী ঢাকা ওয়াসা। এমনটাই দাবি করে পরিবেশবাদীরা বলছেন, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করার ব্যাপারে তেমন উদ্যোগী নয় সেবাদানকারী এই সংস্থাটি। ঢাকা ওয়াসা বলছে, পয়ঃবর্জ্য পরিশোধনে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হবে 2025 সালের মধ্যে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। প্রায় 2 কোটি নাগরিকের বসবাস রাজধানী শহর ঢাকায়। প্রতিদিন তাদের সৃষ্ট পয়ঃবর্জ্য কোথায় গিয়ে পড়ছে সে ব্যাপারে তেমন মাথা ব্যথা নেই তাদের বেশিরভাগেরই। ব্যবহার করা পানিটা এখন সেপটিক ট্যাঙ্কে যাইতেছে না, সুয়ারেজে যাইতেছে। আমার খুব সম্ভব সুয়ারেজে যায়। যখন বাসা ভাড়া নেই তখন আমরা কিন্তু জিজ্ঞেস করি না যে পানিটা কোথায় যায় পড়বে, বাট আমরা শুধু এটাই জিজ্ঞেস করি যে পানিটা কি থাকবে টাইম মতন। পরিবেশবাদী সংগঠন পবার তথ্য মতে প্রতিদিন প্রায় 15 লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য সৃষ্টি হয় ঢাকা শহরে। এর খুব সামান্য পরিমাণেই পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ হয় পাগলা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে। বাকি 14 লাখ ঘনমিটারের বেশি পয়ঃবর্জ্য সরাসরি পড়ছে বুড়িগঙ্গা সহ ঢাকার আশপাশের নদীতে। পরিবেশবাদীদের দাবি, ঢাকা ওয়াসার যতটা মনোযোগ পানি সরবরাহে ততটা গুরুত্ব নেই সুয়ারেজ ট্রিটমেন্টের ব্যাপারে। ওয়াসা কিন্তু বাস্তবে পানির সাপ্লাইয়ের বিষয়টাতেই গুরুত্ব দিয়ে থাকে, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে কোনো গুরুত্ব দিচ্ছে না। মানে অত্যন্ত পরিতাপের বিষয় এই জায়গায় ওয়াসা যে পানি আনতে পারতেছে না বুড়িগঙ্গা থেকে, কি কারণে? দূষণের কারণে। সে নিজেও কিন্তু একজন দূষণকারী, সেই দিকে কিন্তু তার কোনো নজর নাই। তবে ওয়াসার দাবি, পয়ঃবর্জ্য শোধনে $1 বিলিয়ন মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছেন তারা। এই মেগা পরিকল্পনায় ঢাকাকে 4 ভাগ করে নির্মাণ করা হবে 4টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। তবে এখনো আলোচনা স্তরে থাকা এসব স্থাপনের কাজ শেষ করতে অপেক্ষা করতে হবে আরো অন্তত 9 বছর। যেখানে পানি 100%, এখানে মাত্র 22% আমরা সুয়ার আমাদের সিস্টেমের মাধ্যমে ব্যবস্থাপনা করি। তাতে করে কি হচ্ছে, আমাদের এগুলো তো আনট্রিটেড অবস্থায় যাচ্ছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগে আমাদের নদীগুলো দূষণ হচ্ছে। সুয়ারেজে আমাদের অবশ্য লক্ষ্য হচ্ছে 2025 অ্যাকর্ডিং টু দ্য মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যানে 5টা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান এবং নেটওয়ার্ক করতে হবে। ওই প্রকল্পের আওতায় ঢাকা ওয়াসার একমাত্র পয়ঃবর্জ্য শোধনাগার পাগলা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্ষমতা বাড়ানো হবে বলেও জানান ঢাকা ওয়াসার প্রধান নির্বাহী কর্মকর্তা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে 7 শিশুসহ 9 জনের মৃত্যুতে শোকে স্তব্ধ এখন বেলাব উপজেলার বারুইচা ও দেয়ানরচর গ্রামের মানুষ। একসঙ্গে 7 শিশুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। আর কোনো নিখোঁজ না থাকায় গতকাল বিকেলে
উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এর আগে শনিবার সকালে অন্তত 100 মানুষ নিয়ে ডুবে যায় ইঞ্জিন চালিত নৌকাটি। নরসিংদী প্রতিনিধি আশিকুর রহমান পিয়ালকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। শান্ত নদীর তীরে শত শত মানুষের দীর্ঘশ্বাস, স্বজনহারাদের চোখের লোনা জলে বৃষ্টি দিনের আড়িয়াল খা যেন এক তপ্ত স্রোতধারা। শনিবার সকালে নরসিংদীর জঙ্গিশিবপুর এলাকা থেকে নৌপথে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণিশার মাজারে যাওয়ার জন্য একটি ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন শতাধিক যাত্রী। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ যাত্রী ওঠায় যাত্রা শুরুর প্রাক্কালে তীরের কাছেই ডুবে যায় নৌকাটি। বেশিরভাগ যাত্রী তৎক্ষণাৎ সাঁতরে তীরে উঠে যায়। বাকিদের উদ্ধারে প্রথমে এলাকাবাসী ও পরে ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে 2 নারী ও 7 শিশুর মরদেহ উদ্ধার করে। 50 থেকে 60 জন লোক নেওয়ার মতো এটার ক্ষমতা আছে। এটার মধ্যে নিচে নিম্ন 120 থেকে 130 জন যাত্রী পূজার কারণে নৌকাটা এরকম হয়েছে। যখন উল্টে গেছে তখন মনে করেন যে মানুষ সব আতঙ্কিত। আমরা 20-25 জন পোলাবাইন 15-20-30 জন লোক আমরা বার করছি। বর্ষার জলে ভরা শান্ত স্নিগ্ধ একটি নদ আড়িয়াল খা। কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, মানুষের অসচেতনতার কারণেই এখানে আজ প্রাণ হারালো 9 জন মানুষ। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন, মানুষ যদি সচেতন হয় তাহলে নদীতে এ ধরনের মানুষের মৃত্যুর হার অনেকটাই কমে আসবে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। যারা বেঁচে ফিরেছেন চোখের সামনে স্বজন হারানোর যন্ত্রণায় কাতর তারা। এ ঘটনায় 1 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রত্যেককে 5,000 টাকা করে নগদ অর্থ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং প্রত্যেককে 20 কেজি করে জিআর চাল আমরা দিয়েছি। আর কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় সন্ধ্যার আগেই সমাপ্ত করা হয়েছে উদ্ধার তৎপরতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, নরসিংদী। পূর্বশত্রুতার জেরে পাবনায় আমিন উদ্দিন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 10:30টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাস টার্মিনাল এলাকায় বেশ কিছুদিন ধরেই আমিন উদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল একটি গ্রুপের। এরই জেরে গত রাতে টার্মিনালের সামনে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমিনকে ধাক্কায় ক্লাবের ভিতরে নিয়ে গেছে, নিজে কুপানো শুরু করছে আর আমাকে গুলি বন্দুক ঠেকায় দিয়েছিল। আমি ধাক্কা ফেলে দিয়ে দৌড় পাড়ছি, আমাকে রানিং এর পর গুলি করছে। আমি কয়েকটা ড্রাইভ দিচ্ছি, দেওয়ার পর আমার হাতে হালকা এসে হাতে চোট লাগে। কয়েকটা বেধর পিছন থেকে বাইধারি মারে। আমি কোনো মতো জানে বাসায় রোড পার হয়ে এক দোকানের ভিতরে আশ্রয় নিয়েছিলাম। গুলি করেছে, কোপ মারেছে, ঘাড়ের পর মারিয়ে ফেলাইছে, আমার ভাই মারে ফেলাইছে। সরকারি টেন্ডার ছাড়াই টাঙ্গাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর মৌখিক নির্দেশেই বাসাইল উপজেলার জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলীর একতলা ভবন নির্মাণ করা হয়েছে। এতে টাকা না পেয়ে বিপাকে পড়েছেন ঠিকাদার সহ রড সিমেন্টের ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকরা। সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই টাঙ্গাইলের বাসাইলে উপসহকারী জনস্বাস্থ্য কার্যালয়ের এই একতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই 3 মাস আগে বদলি হয়ে যাওয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন মোল্লার মৌখিক নির্দেশে 2012 সালে 38 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই ভবনটি। কাজ চলাকালীন 16 লাখ টাকা পেলেও বাকি টাকা না পেয়ে বিপাকে পড়েছেন ঠিকাদার সহ রড সিমেন্ট সরবরাহকারী ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকরা। উনি বলেন যে আমি আপনার টাকা দেব এবং কি এটা পরে টেন্ডার করে দেব, আপনি কাজটা শুরু করেন, আমার অফিসের খুব দরকার। 10-15 লোক নিয়ে কাজ করছি। আমার টাকাটা ঠিকাদারের কাছে চাইলে বলে যে বিল পাই নাই, কি বিল পাইলে দিয়ে দিমু। কিছু টাকা দিছিল কন্ট্রাক্টররা, আর বাদ বাকি টাকাগুলো আমাদের দিতেছে না। বর্তমান নির্বাহী প্রকৌশলী বলছেন, ভবনটির টেন্ডার হয়েছে এমন কোনো কাগজপত্র অফিসে নেই। আমার কাছে ওই যে কাজটা করেছে সে ঠিকাদারও বারবার এসেছে, তাকেও আমি কোনো সদুত্তর দিতে পারিনি, যেহেতু আমার কাছে কোনো রেকর্ডপত্র নেই। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা অবশ্যই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে তিনি
নির্বাহী প্রকৌশলী আছে তার কাছ থেকে তথ্য নিয়ে যাতে একটা সমাধান হয়, যথাযথ ব্যবস্থা হয় আইনগতভাবে সেই পদক্ষেপ নিব। টাঙ্গাইলের 10 উপজেলায় জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলীর ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বাসাইলে ভবন নির্মাণে কোনো টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। সময় সংবাদ, টাঙ্গাইল। শ্রমজীবী মায়েদের শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী সেবা দিয়ে যাচ্ছে ডে কেয়ার সেন্টার দিনাজপুর। শিশুদের ডে কেয়ার সেন্টারে রেখে নির্বিঘ্নে কাজ করতে পারছেন বলে জানিয়েছেন শ্রমজীবী মানুষরা। শিশুরা সেখানে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা, খেলাধুলা, খাওয়া ও চিত্ত বিনোদনের সুযোগ পাচ্ছে। শ্রমজীবী মায়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তত্ত্বাবধায়ক। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলমের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহরের লালবাগ এলাকায় 3 তলা এই বাড়িতে পরিচালিত হচ্ছে শ্রমজীবী মায়েদের সন্তানদের জন্য শিশু ডে কেয়ার সেন্টার। মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত এই সেন্টারে শ্রমজীবী মায়েরা তাদের শিশু সন্তানদের রেখে নির্বিঘ্নে কাজ করে থাকেন। এখানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 1 বছর থেকে 6 বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রাক শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, খেলাধুলা, খাওয়া এবং চিত্ত বিনোদনের সুযোগ পেয়ে থাকে। সকাল থেকে আসি, খেলাধুলা করি, খাওয়া দাওয়া করি, পড়াশোনা করি, আর্টিস্ট করি। আমাদের বাবা মা আসে, আমাদের নিয়ে যায়। এখানে আমরা বাচ্চা থুয়ে যেখানে যাই, যে কোনো জায়গায় গেলে নিশ্চিন্তে যাই, কাজকাম করতে পারি। আমার বাচ্চাটার বয়স 4 বছর, আমি ওকে এখানে নিশ্চিন্তে রেখে বাসায় কাজকর্ম করি, পাশাপাশি সেলাইয়ের কাজও করি। প্রতিষ্ঠানটিতে শিশুদের যত্ন সহকারে শিক্ষা এবং সার্বিক নিরাপত্তা দেওয়া হয় বলে জানালেন শিক্ষক ও কর্মচারীরা। গেটের বাইরে বাচ্চাদেরকে আমরা যাইতে দিই না, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। তাদেরকে আমরা প্রাথমিক যেটা শিক্ষা, শরীয় ছড়া, ABCD, তারপর চিত্রাঙ্কন, এগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি। শ্রমজীবী মায়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ডে কেয়ার সেন্টারটি কাজ করে যাচ্ছে বলে জানালেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক। এই ডে কেয়ার সেন্টারটা চালু থাকার কারণে মারা তাদের বাচ্চাদের নিরাপদে এই ডে কেয়ার সেন্টারে রেখে তারা নিশ্চিন্তে কাজ করতে পারতেছে এবং ওদের অর্থনৈতিক মুক্তি সমাধিত হচ্ছে। 2008 সালে প্রতিষ্ঠিত দিনাজপুর ডে কেয়ার সেন্টারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের 80 জন শিশু রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বাইরের খবর। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আফগানিস্তানকে সাহায্যের প্রস্তাব দিয়েছে রাশিয়া। শনিবার কাবুলে হাজারা সম্প্রদায়ের উপর বোমা হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আফগানিস্তান চাইলে সন্ত্রাস দমনে এক হয়ে কাজ করতে আগ্রহী তারা। এর আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বোমা হামলায় জড়িতদের খুঁজে বের করে প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন। আইএসের ওই হামলায় কমপক্ষে 80 জন নিহত হন, আহত হয়েছেন আরও 2 শতাধিক। শনিবার কাবুলের মাজাং স্কোয়ারে ন্যায্য দাবিতে জড়ো হন কয়েকশো শিয়া ধর্মাবলম্বী হাজারা সম্প্রদায়ের মানুষ। অভিযোগ ছিল আফগান সরকারের তুর্কমেনিস্তান থেকে কাবুলে বিদ্যুৎ সঞ্চালন লাইন বসানোর পরিকল্পনায় উপেক্ষিত হয়েছে হাজারা অধ্যুষিত বামিয়ান ও ওয়ারদাক প্রদেশ। বিদ্যুতের দাবিতে তাদের বিক্ষোভে অতর্কিত হামলা চালায় আইএস। যখন 2টি বিস্ফোরণ হলো তখন আমি সেখানেই ছিলাম। কি হলো কিছুই বুঝলাম না আমি, কিন্তু একটু পর দেখলাম আমার আশেপাশে বহু মানুষের মৃতদেহ পড়ে আছে। বিস্ফোরণের পরপরই সমাবেশের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা একজনকে গুলি করে হত্যা করে। পরে জানানো হয় 3 জন আত্মঘাতী আইএস সদস্য সেখানে হামলার চেষ্টা করে, তবে মাত্র একজনই বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। একজনকে পুলিশ গুলি করে হত্যা করলেও বাকি একজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। এই হামলার পেছনে তালেবানকেই প্রথমে সন্দেহ করা হলেও এক বিবৃতির মাধ্যমে হামলার নিন্দা জানিয়ে জঙ্গি গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানকে বিভক্ত করে এমন কাজ তারা কখনোই করবেন না। এরপরই আইএস নিয়ন্ত্রিত আমাক গণমাধ্যমে প্রকাশ করা হয় হামলাকারী 2 জন আইএস সদস্য। হামলার পরই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে এর প্রতিশোধ নেওয়া হবে। পাশাপাশি একদিনের রাষ্ট্রীয় শোক পালনেরও ঘোষণা দেন তিনি। এরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে আফগানিস্তানকে সাহায্য করার প্রস্তাব দেন। আর ইরানের পক্ষ থেকে আহ্বান জানানো হয় জঙ্গিবাদের বিরুদ্ধে শিয়া সুন্নি মুসলমানদের ঐক্য গড়ে তুলতে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। চীনের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 150 জনে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও শতাধিক, গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির হেবেই ও হেনান প্রদেশ। কেবল হেবেই প্রদেশেই প্রাণ হারিয়েছেন 114 জন, নিখোঁজ রয়েছেন আরও অন্তত 111 জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানকার প্রায় 53,000 ঘর বাড়ি।
হেনান প্রদেশে এখনো পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা 15 জনের রয়েছে। প্রদেশটির বিভিন্ন শহরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন অন্তত 72,000 বাসিন্দা। বন্যার্তদের সহায়তায় তহবিল গঠনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বন্যা কবলিত হাজার হাজার মানুষের জন্য ত্রাণ সরবরাহের কথাও জানানো হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। আরামবাগ ক্রীড়া সংঘ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ দিয়ে আজ চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। মৌসুমের শুরুটা ভালো না করতে পারলেও প্রিমিয়ার লিগে নামের প্রতি সুবিচার করতে চায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর পয়েন্ট না হারানোর লক্ষ্য আরামবাগের। দিনের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল উত্তর বারিধারার বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না শেখ রাসেল ক্রীড়া চক্র। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। পরপর দুইবার প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। তবে সেই দৈন্যদশা থেকে প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগের বিপক্ষে এমন কিছু করার ইঙ্গিত দিয়ে রাখলেন দলের অধিনায়ক ইয়াসিন খান। আর দলের মূল শক্তি বিদেশি খেলোয়াড় ওয়েটসন, এমেকা, ল্যান্ডিং এর উপর ভরসা রাখছেন অধিনায়ক। আমরা দুইবার পরপর চ্যাম্পিয়ন, লাস্ট এখন হ্যাটট্রিক শিরোপার জন্য ট্রাই করতেছি। ওয়েটসন, এমেকা, ল্যান্ডিং তিনজন ওরা তো আছেই আমাদের সাথে। প্রিমিয়ার লিগের খেলায় একটি পয়েন্টও গুরুত্বপূর্ণ। সেই কারণে পয়েন্ট না হারানোর প্রতি বেশি নজর আরামবাগ ক্রীড়া চক্রের। আর মাঠ খালি না পাওয়ার কারণে নির্ধারিত মাঠে অনুশীলন করতে না পারলেও ম্যাচের আগে হালকা অনুশীলন করেছে দল। টার্গেট হচ্ছে যে না হারা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা একটা প্লেইং স্টাইল গ্রো করেছি, সেটা হচ্ছে যে আমাদের কিছুটা আমরা ডিফেন্ডিং খুব স্ট্রং করে কাউন্টার অ্যাটাক বেসড খেলার চেষ্টা করি, যেটা আমরা ফেডারেশন কাপেও দেখিয়েছি। সো আমি একটু আন্ডারডগ থাকতে পছন্দ করি। অন্যদিকে আবারও প্রিমিয়ার লিগে ফেরা তোরা বারিধারা ক্লাবের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না শেখ রাসেল ক্রীড়া সংঘ। তারা তো অবশ্যই সুস্থ আছে সবাই। আর আমাদের যে ইম্পর্টেন্ট যে স্ট্রাইকার এমএলএ, রনি এবং কোমল এখনো ওরা ট্রেনিং করতেছে, বাট ম্যাচ ফিটনেসটা ফিরে পায় না। হয়তো চিটং থেকে গেলে ওরা ম্যাচ ফিটনেস ফিরে পাবে। আমাদের মূল ফোকাসটা হচ্ছে ফার্স্ট ম্যাচ কালকে, টার্গেট তো অবশ্যই চ্যাম্পিয়নশিপ। তো ম্যাচ বাই ম্যাচ আগে যেতে চাই। প্রথম খেলাটি বিকাল 4:30টায় ও দ্বিতীয় খেলাটি সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হবে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে 302 রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ফলো অনে পড়ে প্রথম ইনিংসে ব্যাট করে 243 রানে ক্যারিবিয়ানরা গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 21 রান করে দিন শেষ করে। এর আগে প্রথম ইনিংসে 8 উইকেটে 566 রান করে ইনিংস ঘোষণা করে ভারত। অ্যান্টিগায় ফলো অনে পড়ে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোভাবে এগুতে থাকে বার্থওয়েট। কিন্তু যাদব স্বামীদের বোলিং তোপে পড়ে অন্য পাশে চলে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। এদের মধ্যে ডরিচের অপরাজিত 57 ও হোল্ডারের 36 রান ছাড়া তেমন আর কেউ স্কোর করতে পারেনি। শেষে ব্রাথওয়েটের 74 রানে ভর করে প্রথম ইনিংসে 243 রানের স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে যাদব ও শামি নেন 4টি করে উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ব্রাথওয়েট। দলীয় 2 রানে ঈশান্ত শর্মার এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে সাজ করে ফেরেন তিনি। এরপর রাজেন্দ্রকে সঙ্গ দিতে মাঠে নামেন ব্র্যাভো। দিন শেষে রাজেন্দ্র 9 ও ব্র্যাভো 10 রান করে অপরাজিত থাকেন। बहुत बढ़िया गेंद और ईशांत शर्मा, ये बहुत ही खूबसूरत गेंद और उसी के साथ गेंद। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। র্যাবের তালিকাভুক্ত নিখোঁজ ব্যক্তিদের 76 জনে বৃহত্তর চট্টগ্রামের দুর্গম এলাকায় জঙ্গি আস্তানা গড়ে তোলা ঠেকাতে বিজিবির টহল জোরদার, সীমান্তে নজরদারি। গুলশান হামলার পর রাজধানীর মার্কেটগুলোতে ডিএমপি নিরাপত্তা জোরদার, মালিকপক্ষ নিয়েছে বাড়তি ব্যবস্থা, ক্রেতা বিক্রেতাদের সন্তুষ্টি। শেষ হলো 33টি দেশের বন্দরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান আইরিন। বড় ধরনের সাফল্য না পেলেও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। ঢাকা ওয়াসার পর্যাপ্ত সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় দূষিত হচ্ছে বুড়িগঙ্গা, দাবি পরিবেশবাদীদের। মেগা প্রকল্পের কাজ চলছে বলছে সংস্থাটি। এবং কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী 3 শতাধিক গ্রামের 1.5 লক্ষাধিক মানুষ। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপরে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।